দাও। আরে বাহ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। অনেক কিছু বানিয়েছে। সত্যি আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে গন্ধ যখন এত ভালো, স্বাদ নিশ্চয়ই অসাধারণ হবে। অবাক কাণ্ড, তাই না? আমাদের ফুল বৌমা তো অজান্তেই শোভনের পছন্দসই জলখাবার বানিয়েছে। হ্যাঁ মা ঠাকুরুন। সরোজ, তুমি ঠিক আছো? কেন? আমার ঠিক থাকার কথা নয়? ও আচ্ছা আচ্ছা, বাইরে জলে পিছলে গিয়ে হাত পা ভেঙে যাওয়া উচিত ছিল না আমার? আরে দিদি, মজা করছি তো। তুমি কি আমার শত্রু যে আমার খারাপ চাইবে? তুমি তো আমার একমাত্র দিদি। আপনি একদম ঠিক বলেছেন ছোট মা। আমি বড় মাকে একদিনেই চিনে ফেলেছি। উনি কখনো কারোর খারাপ চাইবেন না। আপনি তো আমার চেয়েও অনেক বেশি সময় এখানে আছেন। আপনি ওনাকে আমার চেয়েও ভালোই চেনেন। শোভন দাদু ভাই, ঠাম্মা, আমি ওই গ্যাস পাইপ রিপেয়ার করার জন্য ডেকে নিয়েছি। ঠিক আছে। কচুরি আর সুজি? কি ব্যাপার ঠাম্মা, তুমি আমার ফেভারিট কচুরি আর সুজি এনেছো আর আমাকেই তুমি বলনি? মনে আছে আমি ছোট থেকে কতটা কচুরি পছন্দ করি? আর আমার তো শুধু সুযোগ চাই এটা খাওয়ার জন্য। আর যখন আমি পেতাম না তখন কেমন রেগে যেতাম আমি। আজ তো এই সব কিছু। দাদু ভাই, তাহলে অপেক্ষা করছো কেন? এসো, খাও, চেখে দেখো। এসো এসো, বসো, দাও ওকে। এটা তো খুব টেস্টি। ভালো হলো আমি খেয়ে নিয়েছি, না খেলে তো খুব সুন্দর কিছু মিস করতাম। ধৈর্য ধরো তারা, সব ঠিক তেমন ভাবেই হচ্ছে যেমনটা তুমি চাইছো, তাই ধৈর্য ধরো। আচ্ছা ঠাম্মা, এটা এনেছো কোত্থেকে? আমাদের এখান থেকেই? না, এটা তো সেই টেস্ট নয়। ওর পাশের দোকানটা? না, সেখানেও এমন নয়। এমন কে এসেছে যার হাতের কচুরি এখনো পর্যন্ত আমি খেয়ে উঠতে পারিনি? মনে হচ্ছে যেই বানিয়েছে তার হাতে একটা চুমু খাই। আরে দাও। তাহলে এই নাও, ইচ্ছে পূরণ করো। যে প্রথম রান্নাতেই তোমার মন জয় করে নিয়েছে শোভন বাবা। তোমার ইচ্ছে পূরণ করবে না? বলো।
ও এটা ভালো করেই জানে যে কাজের জন্য ওকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে, সেটার জন্য সবার সামনে তো ওকে একটা আদর্শ বৌমা হয়ে থাকতে হবে, যেটা ও করেই নেবে বাবা। আমি ওকে ছোবও না পর্যন্ত। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক হবে না। আজকের পর আমি যাই খাবো না কেন, আমাকে আগে থেকে বলবে যে ওটা কে বানিয়েছে। দাঁড়াও দাদু ভাই, প্রথমবার রান্না করার নিয়মটা সব বৌমাকেই করতে হয়। ফুল বৌমা তো তোমার পছন্দসই খাবার বানিয়েছে, আর তুমিও বলেছো রান্নাটা খুব ভালো হয়েছে। তাহলে অন্যের আর এই নিয়মের অপমান করো না। খাবারটা খেয়ে নাও। আর তাছাড়া তোমার এই ব্যবহার মোটেই শোভনীয় নয়। আমায় ক্ষমা করো ঠাম্মা, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। শোনো শোভন, শোভন খেলো না তো। এভাবে চলতে থাকলে বংশ এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। ফুল বৌমা তো এই বিয়ে আর পরিবারকে আপন করে নিয়েছে, কিন্তু শোভন দাদু ভাই এখনো এই বিয়ে নিয়ে রেগে আছে। ওদের একে অপরকে কাছে আনার জন্য আমাকেই কিছু করতে হবে। নিন মা ঠাকুরন, মিষ্টি মুখ করুন। আপনি যতই চাল চালুন মা ঠাকুরন, আপনার এই নাতি চলবে তো শুধু আমার কথায়। আর আমি আপনাকে কথা দিচ্ছি, দুজনের মাঝখানে আগুন আমি জ্বালিয়েই রাখবো। কাছে আসার চেষ্টা করলেই দুজনে পুরো ছাই হয়ে যাবে। শুনুন শুনুন না, এভাবে আমার পিছন পিছন আসার কি মানে? এটা আপনার জন্য দিয়েছেন। ও এটা ভালো করেই জানে যে কাজের জন্য ওকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে, সেটার জন্য সবার সামনে তো ওকে একটা আদর্শ বৌমা হয়ে থাকতে হবে। দেখো, যা ভেতরে হলো তাই যথেষ্ট। এবার তোমার নাটকটা বন্ধ করো। এটা বড় মা দিয়েছেন তাই আমি এনেছি। আপনি যদি খালি পেটে অফিস চলে যান তাহলে উনিও হয়তো খাবেন না, আর আপনিও নিশ্চয়ই সেটা চান না। সত্যি বলছি, এটা আমি আনিনি। এইটুকু ভরসা তো আপনি করতেই পারেন। দেখো, তোমার যা দরকার ছিল তা তুমি পেয়ে গেছো। এবার আদর্শ স্ত্রী, আদর্শ বৌমা হওয়ার নাটকটা বন্ধ করো। কিন্তু এটা আমি এমন কি করলাম যে আমার সঙ্গে এভাবে খ্যাক খ্যাক করে কথা বলে? আপনার না মনটা একেবারে পাথর সমরবাবু। আপনাকে না ঝাল ঝাল পুরি খাওয়াবো আমি, যাতে ঝাল মুখ আরো ঝাল হয়ে যায়। আপনার এই ঝাল হালুয়াতেই মিটবে। এই জিনিসগুলো কি? বাড়িতে কিছু আছে বুঝি? মা ঠাকুরন, এইসব কেন এনেছেন? এসব কি হচ্ছে মা ঠাকুরন? জানি আমি তোমাদের সবার মনে প্রশ্ন রয়েছে, কিন্তু তোমাদের সবার তো খুশি হওয়া উচিত যে ফুল বৌমা এই পরিবারকে মেনে নিয়েছে। আর আমাদের ঠাকুর মশাইয়ের কথা অনুযায়ী আমি শ্রাবণ মাসে শিব আর পার্বতীর পুজো দেব ভেবেছি। ফুল বৌমা, তুমি এই পরিবারের নতুন বউ, তাই পুজোটা তোমার হাতেই হবে। তোমার ঘরে নতুন বস্ত্র আছে, পুজোর জন্য তৈরি হয়ে এসো।
দীপিকা বৌমা, হ্যাঁ মা ঠাকুরন। তুমি ওর সাথে যাও আর ওকে সাহায্য করো। হ্যাঁ যাও। চলো চাই বৌদি। তারা বৌমা, এসো, তুমি আমার সঙ্গে এসো। তারা দিদিকে দেখতে পাচ্ছি না যে। একটা সামান্য পুজোর জন্য এরা সবাই এত খুশি হচ্ছে কেন? দিন, হাতটা দিন। ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। হাতটা এগিয়ে দিন। আপনি নিশ্চয়ই এটা জানেন বৌমা যে শ্রাবণ মাসের একদম শুরুর পুজো এটা, আর এই পুজোটা আমরা ভগবান শিব শঙ্কর আর পার্বতী মাতাকে সন্তুষ্ট করার জন্যই করি। আর আজ আপনাকে এই মাটি দিয়ে ওনাদের সন্তান মানে ভগবান গণেশের মূর্তি তৈরি করতে হবে, যার আরতি করে আমরা মাতা পার্বতী আর ভগবান শঙ্করের কাছে গণেশের মতো পুত্রের কামনা করব আপনার জন্যে। বৌমা, এই পুজোটা মন থেকে করবে। মা পার্বতী আর শিবের আশীর্বাদ পেলে তুমি দেখে নিও খুব শিগগিরই তোমার কোলে ওনার মতো পুত্র সন্তানের আবির্ভাব ঘটবে। তোমার আর শোভন দাদু ভাইয়ের নতুন সূত্রপাতের জন্য এই পুজোটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তোমরা দুজন আমাদের বংশকে এগিয়ে নিয়ে যেতে পারো। এটা কি কানাই? এ কোন সমস্যার মধ্যে ফেললে আমাকে? কি করব আমি? এখন তো পূজায় বসে গেছি, যদি অর্ধেক পুজো ছেড়ে আমি উঠে যাই তাহলে তো তোমাকে অপমান করা হবে। আর না আমি আমার ভগবানকে ঠকাতে পারবো, আর না আমি পুজো করার মিথ্যে ভান করতে পারবো। বৌমা, আপনি মূর্তি বানানো আরম্ভ করুন। অভিষেক করার পরে আমাদের আরতিও করতে হবে। ফুল বৌমা, মূর্তি বানানো শুরু করো। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে এই 3 মাসের মধ্যে তোমাকে এই বিয়ে থেকে মুক্তি দেব, আর নিজের বিয়েটাকে বাঁচানোর জন্য কোনো না কোনো উপায় ঠিক খুঁজে বার করব। আমি সব কিছু করব, কিন্তু এই লক্ষণ রেখা আমি কোনোদিনও পার করব না। আমি শোভনবাবুকে কখনো আমায় ছুটে দেব না। আমি এই পরিবারকে কখনো কোনো বংশধর দেব না। কি করে এই মিথ্যে পুজো করব আমি? কি করে ভগবানের সামনে মিথ্যে প্রতিজ্ঞা করব যে আমি এই পরিবারকে তার বংশধর এনে দেব?
বৌমা? বংশধর দেওয়ার নাম শুনেই হাত কাঁপতে শুরু করলো। বাচ্চা হলে তখন কি করবে? আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে এই 3 মাসের মধ্যে তোমাকে এই বিয়ে থেকে মুক্তি দেব আর নিজের বিয়েটাকে বাঁচানোর জন্য কোনো না কোনো উপায় ঠিক খুঁজে বার করব। এই পুজোটা বংশধর পাওয়ার জন্য হচ্ছে তো, তাই আমি এই পুজোটা মন দিয়ে করব। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যেন উনি এমন একটা কিছু করুন যাতে তারা দিদির কোলে এই পরিবারের বংশধর আসে। খুব ভালো লাগছে। এবার আমার বিশ্বাস আরো দৃঢ় হয়েছে যে ফুল বৌমা এই পরিবারকে আর নিজের দায়িত্ব মন থেকে মেনে নিয়েছে। গণপূজ্য বক্রতুণ্ড একদ্রষ্টিং প্রিয়ম্বক নীলগ্রীবে লম্বোদর বিকট বিগ্র রাজ ধূম্রবর্ণ ভালচন্দ্র দশমস্ত বিনায়ক। তারা বৌমাকে দেখছে না তো, হিংসের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তাই হয়তো আসে। আমার জ্বলন হচ্ছে না জয়ন্তী, একদমই না। আমি শুধু সেটাই করছি যেটা আমার করা উচিত, কারণ এখন সময়ও আমাকে এই কাজটাই করতে বলছে। আপনার চোখ দেখে আপনার কষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে দিদিমণি। কিন্তু এই কষ্ট নিয়ে আমি সারা জীবন বাঁচতে পারবো না, তাই আমি চাই যা কিছু হওয়ার তা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফুল যেন তাড়াতাড়ি এই বাড়িতে বংশধর নিয়ে আসে, যাতে আমি ওকে এই বাড়ি থেকে আর আমার শোভনের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি। এই যে ঘরটা, এখানে আমার যে জায়গাটা ছিল সেটাও আমি ফুলের কাছে কিছুদিনের জন্য বন্ধক রেখেছি। শুধু একবার ফুল আমার উদ্দেশ্যটাকে সফল করে দিক, তারপর সবকিছু আবার আমার হাতের মুঠোয় থাকবে সারা জীবনের জন্য। আমি ভাবছি শোভনের কথা। শোভন তো কেন তোকে ছোবে না, আর ফুল আমায় বলেছে ও শোভনকে ওর কাছে ঘেঁচতে দেবে না। আমি যে কি করি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি যে কষ্টটা পাচ্ছি সেটা আর কতদিন আমার সঙ্গে থাকবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। জয়তে আমার মাথায় কিছু আসছে না যে আমি কি করব। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি হারতে পারি না। তাই এখন যেটাই করতে হবে সেটা আমাকেই করতে হবে। আপনি কি করতে চাইছেন দিদিমণি? ছোট বৌদিমণি, আপনি? বুদ্ধি করে কাজ না করলে সম্মান বাড়ে না, বরঞ্চ কমে যায়।
মা, তুমি বলেছিলে শোভনদার নতুন বউকে কাছাকাছি আসতে দেবে না। আর ওই মা ঠাকুরুন ওদেরকে এক করার জন্য পুজো করছেন, যাতে ওরা তাড়াতাড়ি বংশধর দিতে পারে। আমার কি হবে? কি করছোটা কি তুমি মা? খবরদার, দ্বিতীয়বার যদি আমার সাথে এইভাবে কথা বলো তাহলে ওই জিভটা টেনে আমি ছেড়ে দেবো, যে আর কোনোদিন কথাই বলতে পারবে না। আর কিসের এত মেজাজ দেখাচ্ছ তুমি? আরে কতবার করে আমি বলেছি তোমাকে আর তোমার ওই বউকে যে এবার আমার একটা নাতি চাই, নাতি চাই, কিন্তু না, তোমাদের দ্বারা তো কিছুই সম্ভব হয় না। কিছু মানুষের ভাগ্যটা এতটা পরিমাণ খারাপ হয় না, হাতে যদি তুমি হিরেও এনে দাও তাহলে সেই হিরে এক রাতের মধ্যে কয়লা হয়ে যায়। একটা কথা ভালো করে বুঝে নাও, যদি তুমি হেরে যাও তাহলে সেই হার তোমার নিজের কারণে হবে। মা, ওই আমি আপনাকে ডাকতে আসছিলাম। তুমি ঠিক আছো? না, আমরা ঠিক নেই। আর আমাদের ঠিক না থাকার কারণ হলে তুমি যদি সন্তান হিসেবে আমাদের ছেলে দিতে তাহলে আমার মা আমার মুখে এভাবে থুথু ছিটিয়ে চলে যেত না।